ভিত্তিতে কমিশনটা এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে এর চেয়ে স্বাধীন পৃথিবীতে আর কোনো কমিশন নেই, এ সব করবে। প্রথম কথা হচ্ছে যে ল ইজ প্রসপেক্টিভ এবং এই লটাও প্রসপেক্টিভ। রিজওয়ানা হাসান, মোহাম্মদ আসাদুজ্জামান তারা বলেছেন যে আইনটার আসলে প্রয়োজন আছে কিনা। আমি মনে করি হ্যাঁ, আইনটার প্রয়োজন আছে, কিংবা একটা মেকানিজমের প্রয়োজন আছে, কিন্তু যে ফর্মে করা হয়েছে সেই ফর্মে এটা কতটুকু ইফেক্টিভ সেটা নিয়ে একজন লয়ার, আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তা থেকে কয়েকটা কথা বলবো। অ্যাপার্ট ফ্রম অল দিস, আমি আগেই বলেছি ইটস এ লিগ্যাল জার্গন, বিভিন্ন জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি একটু দু একটা বিষয় বললেই আপনারা বুঝে যাবেন। আপনি খেয়াল করে দেখবেন এই আইনের মধ্যে কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেই ওয়ার্ডের কোনো ডেফিনেশন নেই। এই শব্দের মধ্যে ব্যবহার করা হয়েছে যুক্তিসঙ্গত, এর মধ্যে ব্যবহার করা হচ্ছে অনুমান করবেন, প্রিজাম্পশন। আপনি একটা ফৌজদারি অপরাধে সাক্ষী প্রমাণে বিচার হবে, আপনি বলছেন ফৌজদারি কার্যবিধির এখানে প্রয়োগ হবে। ফৌজদারি কার্যবিধি প্রয়োগ হলে আপনার অনুমানের কি সুযোগ আছে? হ্যাঁ, অনুমান আইনে আছে। অনুমান আইনেটা হচ্ছে আমাদের দেশে যেমন দুর্নীতি দমন কমিশন আইনে আসামিকে অনুমান রিভার্ট করার সুযোগ দেওয়া হয়, যে আপনি অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন, আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি বৈধ সোর্স থেকে অর্থ উপার্জন করেছেন, এই রিভার্টালের যে সুযোগ একটা আসামিকে দেওয়া হয়, সেই রিভার্টাল যদি করতে না পারে তাহলেই শুধুমাত্র অনুমানের মধ্যে আছে। এই আইনের মধ্যে এই মেকানিজম এস্টাবলিশড হয়নি। আপনারা যারা এই আইনটা নিয়ে কাজ করেন তারা অনুগ্রহপূর্বক নোট করবেন। সেকেন্ড, স্যার আপনি খেয়াল করে দেখেন, আমি কয়েকটা বিষয় দেখি। যারা আইনটা ড্রাফট করেছেন 2 নম্বর সংজ্ঞা একটু কাইন্ডলি দেখবেন। বলছেন আদালত অর্থ এই আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে প্রথম ম্যাজিস্ট্রেট। তো ট্রাইব্যুনাল ইটসেলফ ইজ ট্রাইব্যুনাল, আদালত আবার কোথায়? ট্রাইব্যুনাল ইজ ট্রাইব্যুনাল। সুতরাং আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখতে হবে, আদালত বলে শুধুমাত্র ট্রাইব্যুনাল এবং ম্যাজিস্ট্রেট সবকিছুকে এর মধ্যে কোনো সুযোগ নেই। এটা আপনারা আইনের মধ্যে বলছেন যেটা ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হবে, ট্রাইব্যুনাল সুযোগ বলা আছে, সুতরাং এটা করার কোনো সুযোগ নাই। 2 নম্বর খেয়াল করে দেখবেন, ডেফিনেশনের মধ্যে আছে ভুক্তভোগী অর্থ গুম হওয়া ব্যক্তি, সেটা অবশ্যই ভুক্তভোগী। উক্ত গুমের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি, এই সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিটাকে আপনাদেরকে ওয়াইডেন করতে হবে। সরাসরি ক্ষতিগ্রস্ত কে হয়? তার পরিবার হতে পারে, তার পিতামাতা হতে পারে, তার ভাই বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার স্বজন হতে পারে। সুতরাং এইটাকে কিন্তু ওয়াইডেন করতে হবে। একেবারে এই ক্ষতিগ্রস্ত নির্ধারণ করতে করতে বছরের পর বছর চলে যাবে, গুম খাওয়া ব্যক্তির বাইরে আর কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। 2জন 3জন স্ত্রী থাকবে, 3জন বলবে উনি না, আমি হচ্ছে ক্ষতিগ্রস্ত, উনিও আমার ক্ষতিগ্রস্ত, এরকম অনেকগুলো পেরিফেরি তৈরি হয়ে যাবে। সুতরাং কোনো কারণে ভুক্তভোগী কথাটা বলার ক্ষেত্রে আপনারা যে ওয়াইডেন করেছেন, আমি মনে করি ইটস এ ভেগ ওয়াইডেনিং দিস ওয়ার্ড, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি 4 নম্বর সম্পর্কে বলতে চাই না, যেহেতু আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব বলেছেন। এখানে সেকশন 5-এ আপনারা বলেছেন গুমের সংজ্ঞা দিতে গিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ অথবা অন্য যে কোনো ভাবে স্বাধীনতা হরণ। এখন অপহরণ আমাদের পেনাল কোডে আছে, সেক্ষেত্রে আপনারা 362 ডেফিনেশনটাকে পূরণ করেছেন। আর স্বাধীনতা হরণের অর্থ বুঝাইছেন কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতিরেকে কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা। দেখেন আমাদের লফুল ডিটেনশনটা আইনগতভাবে সিদ্ধ, এই আইনটা এমন ভাবে করা হয়েছে, এই কথাটা বলা দরকার ছিল যে আমাদের প্রচলিত ফৌজদারি কার্যবিধি এবং আমাদের সংবিধানের মধ্যে কোনো ব্যক্তিকে আটক রাখা ব্যতীত অন্য কোনো প্রক্রিয়া যদি আটক রাখা হয় সেটাকে এর মধ্যে ইনক্লুড করা দরকার ছিল। আপনারা এটা খুব মাইনর, এটা খুব বড় বিষয় না, বাট আমার মনে রাখার কথার জন্য বললাম। আর অর্থদণ্ডের কথাটা আপা যেহেতু বলেছেন, রিজওয়ানা আপা বলেছেন, সেটা আমি মনে করি এইটা এর একটা লোয়ার স্কেল, যেটা পিনাকি ভট্টাচার্য বলেছেন, আমি ওনাকে সেকেন্ড করি এবং মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে অপরাধের মাত্রা নির্ণয়ন করে সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের একটা স্কেল তৈরি করা উচিত। নট মিনিমাম, নট ম্যাক্সিমাম, তা না, এর কয়েকটা স্কেল হতে পারে। সুতরাং এইটা একটা আপনাদের আইনের ক্ষেত্রে বিবেচনার বিষয় রাখতে পারে। আমি আরেকটু কয়েকটা বিষয়, যে কথাটা বলেছিলাম সেই জিনিসটা যারা আইন করেছেন তাদেরকে বলি। সেকশন, ওই যে অনুমানের ব্যাপারটা, সেকশন 5-এর আপনাদের রেফারেন্সের জন্য বলছি, সাবসেকশন 7-এর 8-এ বলা আছে, খেয়াল করে দেখবেন, উপধারা 7-এর উদ্দেশ্য পূরণ করবে ভিন্নরূপ সাক্ষ্য প্রমাণের অবর্তমানে
আদালত অনুমান করিবে যে শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ছিল। এরকম একটা প্রিজাম্পশনের উপর ভিত্তি করে এত একটা মেজর পানিশমেন্ট, যার সাজা হচ্ছে আপনারা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড, এরকম একটা প্রিজাম্পশনের উপরে একজন ব্যক্তিকে এভাবে সাজা দেওয়াটা আমি মনে করি যে এটা অত্যন্ত অন্যায় হবে, এবং আমার মনে হয় এই বিধানটা আপনাদের সংশোধন করার প্রয়োজন পড়বে। আরেকটা দেখেন, সেকশন 7 এর মধ্যে বলেছেন উপযুক্ত মনে করলে লঘু সাজা প্রদানের বিষয়। তো এই আইনের মধ্যে তো লঘু সাজার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই আইনের সাজা হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন এবং ফাঁসি। লঘু আপনার সেকশন 7 এর মধ্যে বলছে আপাতত ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত মনে করলে লঘু সাজা প্রদানের বিষয় করতে পারবে। তাহলে তো লঘু সাজা, গুরু সাজা এর মধ্যে একটা ডিফাইন না করতে বলে তো লঘু সাজা কি হবে? এটা অর্থদণ্ড হতে পারে, 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে। সুতরাং সেগুলো আপনাদের ডেফিনেশন করার, এক্সপ্লেন করার, এক্সপান্ড করার প্রয়োজন রয়েছে। আমি আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়টি। দেখুন স্যার, এই আইনের সেকশন 8 এ কমিশনটা এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে এর চেয়ে স্বাধীন পৃথিবীতে আর কোনো কমিশন নেই। এ সব করবে, এবং এ সব করার জন্য প্রথম যেটা করেছেন, কমিশন গঠনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে কমিশন সদস্য নির্ধারণ করবে। আমার মনে হয় ইটস এ ভেরি ওয়াইড থিং। আপনারা চিফ জাস্টিস পর্যন্ত এটা রাখেন, এটা ভালো হবে। আর যদি মনে করেন যেহেতু অন্যান্য প্রচলিত আইনের ক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে সো ফার দি কনস্টিটিউশন ট্রাইব্যুনাল ইজ কনসার্ন, আইন যদি করতে হয়, আমার মনে হয় এই পরামর্শের বিষয়টা কোনো ইরেলেভেন্ট, টোটাল ইরেলেভেন্ট আমার কাছে মনে হয়েছে। আপনি ট্রাইব্যুনাল করবেন, সরকারি সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সে অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করবেন। তার সঙ্গে নিয়োগের ক্ষেত্রে, কারণ আপনি বলছেন হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তো অবসরপ্রাপ্ত বিচারপতির ব্যাপারে প্রধান বিচারপতি কি পরামর্শ দিবে? অবসরপ্রাপ্ত তো অবসরপ্রাপ্ত, আপনার যা পছন্দ হবে তারা নেবেন। আপনি অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ, তার সঙ্গে প্রধান বিচারপতি কি পরামর্শ দিবে? অবসরপ্রাপ্ত প্রধান একজন জেলা জজ আপনি নেবেন, তাকে পছন্দ তাকে নেবেন। আপনি ট্রাইব্যুনাল গঠন করেছেন, আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেকেন্ড ট্রাইব্যুনাল গঠন করেছেন, অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি নিয়েছেন, ডিস্ট্রিক্ট জাজের বিচারপতি নিয়েছেন। তা আমার মনে হয় এই ক্ষেত্রে একটা প্রচলিত ধারা ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ কিংবা প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণের কোনো প্রয়োজন নেই। এটা আমি আমার একেবারে স্পষ্ট মন্তব্য। আমি যে কথাটা বলছিলাম, এই কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা করবে, তারা নিজস্ব তদন্ত করবে, তারা মামলা করতে পারবে। এনামলিটা খেয়াল করে দেখেন, যদি একটু আপনাদের কাছে কাগজটা থাকে স্যার, সেকশন 9টা দেখেন একটু কাইন্ডলি, সবাই একটু যারা স্টেক হোল্ডার একটু কাইন্ডলি দেখবেন। সেকশন 9, এই অধ্যাদেশের অধীন অভিযোগ দায়েরের উদ্দেশ্যে ভুক্তভোগী কমিশন, থানা কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হইতে পারবেন। তার মানে আপনি 3টা জায়গায় প্রাথমিকভাবে একজন ভুক্তভোগী যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেখেন এখানে কিন্তু কমিশনের পাওয়ারটা আছে, কমিশন কোনো মামলা অভিযোগ পাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে তারা একটা সারবত্তা করে তারা এজাহার করতে পারবে, কিংবা এজাহার ছাড়াই কমিশনের কিন্তু তদন্ত করার সুযোগ দেওয়া আছে আইনের মধ্যে। এটা দেখেন সেকশন 9, আমি যদি